চেয়ারপারসন উনি বাংলাদেশে আসবার পরে খালি মাঠে গোলের স্বপ্ন কারো কারো যখন দিবা স্বপ্ন হয়ে গেল, বাংলাদেশের যদি দুইজন মানুষ থাকে সবচেয়ে বড় দেশপ্রেমিক, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরেকজন হচ্ছেন আমাদের আমার নয়নের মণি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1971 সাল এদেশের স্বাধীনতা বাংলাদেশ জামাত ইসলাম চায়নি। প্রগতিশীলতা মানে ধর্মহীনতা না। নির্বাচন আসন্ন, গত 4টা নির্বাচন 2008, 14, 18, 24, একটা নির্বাচনও আপনার হয়নি। নিজেকে জানতে গেলে প্রকৃত মুসলমান হতে হবে। আল্লাহ আমাদেরকে একটা কাজই করতে বলছে, সেটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা আমার জন্য ফরজ। তরুণ ভোটাররা ভোট কি জিনিস, এই গত যে ফ্যাসিস্ট একটা স্বৈরাচার সরকার জগদ্দল পাথরের মতো বসেছিল, তারা আপনার ভোট নির্বাচন এই শব্দগুলোকে একেবারে বনবাসে পাঠিয়ে দিয়েছিল। জামাতকে হয়তো ইঙ্গিত করে বলেছেন, কারণ তারা যে জান্নাতের টিকিট বিক্রি করা, বেহেশতে যাওয়া যাবে, আপনার ধর্মকে রাজনীতির সাথে এমন ভাবে মিলিয়েছে, ধর্ম দিয়ে আপনি রাজনীতিকে শাসন করতে চাইবেন, এটা তো ভাই হয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে রয়েছেন, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, দেশে কিংবা প্রবাসে, নিশ্চয়ই আপনাদের এখন আলোচনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থাকে হচ্ছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন। এছাড়া হয়তো এই মুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন তাদের প্রচারণার কাজে তারা ব্যস্ত রয়েছেন, কোথাও উঠোন বৈঠক হচ্ছে, এবং এটা হয় স্বাভাবিক, কারণ হচ্ছে নির্বাচনী ট্রেনে অনেক আগেই উঠে গেছে দেশ। এখনো পর্যন্ত নির্বাচনের চুলছেড়া বিশ্লেষণও শুরু হয়েছে, ইতিমধ্যেই হচ্ছে নানা পর্যালোচনা। আমরা কথা বলবো ব্যালটের লড়াই এই শিরোনামে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত মুখ, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। স্বাগত জানাচ্ছি আপনাকে প্রিয় দর্শক। এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন বিএনপি নেত্রী, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। তিনি আসার সাথে সাথে আমরা তাকে যুক্ত করে নিব। আমরা ব্যারিস্টার শাহরিয়ার, আপনাকে দিয়ে একটু শুরু করি। সেটি হচ্ছে একটু একটু শুরুতেই ব্যালটের লড়াই তো, কিন্তু একটু আপনার ব্যক্তিগতভাবে আপনাকে একটু প্রশ্ন করতে পারি কিনা, একটু অনুমতি নিয়ে? অবশ্যই অবশ্যই অবশ্যই। সেটি হচ্ছে যে অনেকে জানতে চান যে হঠাৎ করেই এই ব্যারিস্টার শাহরিয়ারের কোত্থেকে আগমন হলো। এটি হয়তো আপনি আগে বলেছেন কিনা আমরা দেখিনি। হঠাৎ করেই ব্যারিস্টার শাহরিয়ার আসলেন, হঠাৎ করেই কথার ফুলঝুরি ছুটাচ্ছেন, হঠাৎ করেই তিনি তিনি এতদিন কোথায় ছিলেন, মানে কোন অবস্থায় ছিলেন, এখন বা কেন টেলিভিশনে এত ফেজ হচ্ছেন? একটু এই ব্যক্তিগত প্রশ্ন, আপনার আপত্তি না থাকলে একটু জবাবটা নিতে চাই। অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পরিবার রাজনীতি, বাবা রাজনীতি করতেন, আমিও 6 থেকে 7 থেকে এই রাজনীতির সাথে তখন হাতে খড়ি। আমাদের সময় একটা ট্রেন্ড ছিল, স্কুল থেকে কিন্তু বাম যারা করতেন, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, এরা স্কুলেতেই যাইত। তা আমরা তখন থেকে মার্ক্সবাদের অ ক খ, হায়দার আকবর খান রনর বই, এগুলো পড়া হতো। তো দীর্ঘ পথ পরিক্রমায় ইন্টারমিডিয়েট পর্যন্ত রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে ছিলাম। বাম সংগঠনের সাথে? হ্যাঁ। ছাত্র ইউনিয়ন না ছাত্র মৈত্রী? ছাত্র মৈত্রীর সাথে করতাম। ইউনিভার্সিটিতে এসে তখন এক রাজনৈতিক গুরু বললেন যে প্যারেন্টস পার্টি যদি না থাকে আর ক্ষমতায় যদি না যায়, তাহলে সে রাজনীতি করে কি লাভ? সমাজ পরিবর্তন করতে গেলে আদর্শিকভাবে সমাজের পরিবর্তন করতে। যাই হোক, ইউনিভার্সিটিতে এসে প্রথম বোধোদয় হলো যে এদেশের রাজনীতি যেভাবে চলতেছে, এই রাজনীতি সঠিক লাইনে চলতেছে না। সো নিজেকে আরো পড়াশোনা করতে হবে। তো এই পড়াশোনা করার পর্যায়ে ইউনিভার্সিটিতে আর আমি সে অ্যাক্টিভ পলিটিক্সে আর ওইভাবে থাকলাম না। ইংল্যান্ড গেলাম। ইংল্যান্ড যে অনেকের সাথে পরিচয়,
তো একটা গ্রুপের সাথে খুব ভালো পরিচয় হয়েছিল। তো তারা ওখানে একটা মানে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ছিল কিংস কলেজের। তো ওরা একদিন কথা প্রসঙ্গে বলা হচ্ছিল, তো ওরা অনেক কথা বলতেছিল, কোনোটাই আমার মধ্যে ঢুকতেছিল না। আর আমার কাছে একটা জিনিস, আমাদের যে পড়াশোনা যেভাবে আসা, তাতে আমরা জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে মনে প্রাণে ঘৃণা করতাম। আমাদের কাছে যে ইতিহাসটা পড়ানো হয়েছে, সেই ইতিহাসে হচ্ছে 1971 সাল এদেশের স্বাধীনতা বাংলাদেশ জামাত ইসলাম চায়নি। কেন চায়নি, কি প্রেক্ষাপটে, এগুলো জানার কোনো সুযোগ আমাদের হয়নি। সেকেন্ড আর একটা কথা, প্রগতিশীল যারা টাকলুর উপরে কাপড় পরবে, তারপরে হচ্ছে একটা গ্রুপের সাথে মিশবে, তার বাইরে মিশবে না, এই যে একটা কথা আমরা দেখতাম যে না ওরা, আমরা জিন্স পরি, ছেলে মেয়ে সবাই ঘুরে ফিরে বেড়ায়, সব কিছু করি, এই যে একটা জিনিস, এই জিনিসটা ইংল্যান্ডে যে প্রথম বুঝলাম যে প্রগতিশীলতা মানে ধর্মহীনতা না, জি এবং নিজেকে জানতে গেলে প্রকৃত মুসলমান হতে হবে। জি এই প্রকৃত মুসলমান হতে গেলে আপনাকে কোরআন এবং সুন্নাহ ভালো মতো জানতে হবে। তো এই কোরআন এবং সুন্নাহ জানার পরে একটু যদি ছোট্ট করে বলেন, হ্যাঁ, আমরা আরো রাজনৈতিক আচ্ছা, আলোচনায় ফিরবো তো। জি। খুব কোরআন এবং সুন্নাহ আলোচনার পরে যেটা বুঝলাম যে না, আল্লাহ আমাদেরকে একটা কাজই করতে বলছে, সেটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা আমার জন্য ফরজ। কারণ মান দিনুকা হতে গেলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। এবং তখন থেকেই আমি মনে প্রাণে জামাতকে সমর্থন করি। তাহলে আপনি এখন জামাতকে সমর্থন করেন। যেমন মুনিয়াপা চলে আসছেন, উনি বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক, আপনার পরিচয় দিয়েছে। জি। আপনার কি এরকম জামাতের কোনো পরিচয় আছে? না, আমি খালি সমর্থন করি। আমি একজন আমি আইনবিদ বলবো না, আইনের একজন শিক্ষার্থী, ব্যারিস্টার মানুষ, সুপ্রিম কোর্টের লয়ার, এটাই আমার পরিচয়। এর বাইরে একমাত্র পরিচয় যে হ্যাঁ, একটা রাজনৈতিক দলকে, কেউই আমরা নিরপেক্ষ না, কোনো রাজনৈতিক দলকে আপনি সমর্থন করেন, আমি বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করি। সেখান থেকে আপনি কি তাদের পলিসিগত বিষয়ে, যেমন অন্য দলের যদি পোস্ট অ্যান্ড পজিশনে থাকে, সে পলিসি নিয়ে কথা বলার সুযোগ থাকে, এই সুযোগটা কি তাদের সাথে আপনি কথা বলে বলছেন, না নিজের প্রেডিকশন থেকে বলেন? আচ্ছা, প্রেডিকশন না, এখানে একটা জিনিস কি, জামাত ইসলামের সাথে কাছাকাছি থেকে থিঙ্ক ট্যাঙ্ক থাকে না, তাদের সাথে আমার কথা বলা, বসার আমার সেই সুযোগটা হয়। এখন পর্যন্ত আপনার কোনো কথায় তারা আপত্তি করেছে এখন পর্যন্ত? আমার কাছে তো আপত্তি করার মতো কোনো কথা বলছি বলে আমার মনে হয় না। ওকে, তারা আপত্তি না করলেও আপনি বলেছেন যে ইসলামিক কিংবা দিন প্রতিষ্ঠার কথা, দিন প্রতিষ্ঠার কথা অনেকেই বলে থাকেন, তার মধ্যে অন্যান্য ইসলামিক দল, যে ইসলামিক দলগুলোর অনেকটাই এবার জামাত তাদের সাথে নিয়েছে, বলেছে এক বাক্সে ভোট হবে। কিন্তু সেই ইসলামিক দলেরই এই যে ঠিক কি বোধহয় দেখেছিলাম, এর আগেও হেফাজতের বিভিন্ন নেতা বলেছেন, আজকেও দেখলাম বলেছে যে হেফাজতের নায়েব আমির আনোয়ারুল করিম, একটু আমি কোট করি, জামাত ঐক্যের নামে মানুষকে বিভ্রান্ত করছে, এটি তার বক্তব্য। এই ইসলামিক দলগুলো এবং ইসলামিক দলই না, আরো কয়েকটি দলকে, 11 দলকে সাথে নিয়েছে, কিন্তু তারা কিন্তু এরকম বলছে, বিভ্রান্ত করছে। এটা দুঃখজনক। আল্লাহ এই জন্যেই বলছে ফিতনা সৃষ্টি হবে। জি এবং আল্লাহ কি বলছে যে দেখেন, তুমি কোনো ফিতনা সৃষ্টি করো না। জি আমরা ঐক্যের স্বার্থে এই বিষয়গুলোকে কি করতে হবে না, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করতে হবে। আমার ব্যক্তিগত কথা আমি বলি, জামাত ইসলামী আপনাকে খালি করতে হবে, আপনাকে এটা না, আপনি যেভাবে করেন, আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাইলে, প্রতিষ্ঠা করতে চাইলে, সেটাই হবে আপনার জন্য উত্তম ব্যবস্থা। আমি পছন্দ করি জামাত ইসলাম, আর একজন হচ্ছে ইসলামী শাসনতন্ত্র পছন্দ করে, কিন্তু তাই বলে আমি এটা বলতে পারি না উনি ভুল ইনি ঠিক। এই একই জায়গায় আপনি একটা জিনিস দেখেন যে শাহবাগেও কিন্তু ওই কিশোরগঞ্জের উনি গিয়েছিলেন শাহবাগীদের সাথে, এবং অনেকেই কিন্তু এই কথাও বলেছিলেন যে শেখ হাসিনার মতন এরকম হয় না, তাকে এমন কিছুর সাথে তুলনা করছিলেন যেগুলো আমি এখানে বলতে চাই না। তো তার কৃতকর্মের জবাব তাকেই দিতে হবে। জি, এই যে ঐক্যের যে জায়গাটি জামাত আসছিলেন, সেখানে হঠাৎ আমরা দেখলাম গণমাধ্যমের সূত্রে, এখনো যদিও ডিক্লার্ড হয় নাই, 5 থেকে 10%, সর্বোচ্চ 10% আসন উন্মুক্ত রাখা হতে পারে, কারণ হচ্ছে তাদের নিজেদের মধ্যে এখনো সমঝোতা হয়নি, একাধিক প্রার্থী থাকবে।
তো এটা তাহলে কি সমঝোতার চূড়ান্ত পর্যায়ে কি পৌঁছতে পারলো না তারা? এখানে কি স্বার্থের দ্বন্দ্ব লেগে গেল না? তারা কি তাহলে সেই যে ফায়দাটা পেতে চাইলো সেটি থেকে একটু দূরে থাকলো না? না, এটা 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 অতীতে হয়েছে, 91 সালে হয়েছে, জি এটা 2001 সালে হয়েছে। এবং এটা কি দেখেন, যদি আমি ভাবি ঐক্য মানেটা কি, ঐক্য মানেটা হচ্ছে আমরা, এটা কি ভোটের জন্য খালি ঐক্য, না আমাদের মূল প্রিন্সিপালে ঐক্য। যেমন আপনি এখানে দেখবেন এনসিপি আছে, এবি পার্টি আছে, সো এটাকে আপনি পুরাপুরি ইসলামিক জোট সেটাও বলতে পারেন না। আমরা একটা অভিন্ন জায়গা আছি। কি অভিন্ন জায়গায়? ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে, নতুন বাংলাদেশ বা আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে জি যে মানে এদেশের জন্য, এদেশের মানুষের জন্য এবং একটা কল্যাণকর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য এই সমস্ত দল মিলে কাজ করতেছে। এখানে যদি খালি বলা হয় যে ইসলামিক দল, তা না, 11 দলের মধ্যে কিন্তু ইসলামিক দল ছাড়াও আরো দলগুলো আছে। তো এখানে আপনি 10% যদি উন্মুক্ত রাখেন, কেউ যদি ভাবে যে না ভাই এই সিটগুলো উন্মুক্ত রাখুক, সেটাও কিন্তু একটা সমঝোতা। তো সমঝোতা ভেঙে চলে যাওয়া সেটা কিন্তু না। আচ্ছা ঠিক আছে, ওখানে আমরা দুইজনে আলাদা আলাদা লড়বো, এতে যে আল্লাহ যাকে বিজয় করবে বিজয় করবে, এটাও তো, দিস ইজ অলসো দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আপনার কাছে ফিরবো। আমরা স্বাগত জানাচ্ছি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। মুন্নি আপা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা কথা শুনছিলাম যে হেফাজতের নায়েবে আমির একজন বলেছেন জামাতের ঐক্যের নামে মানুষকে বিভ্রান্ত করছে, এটি জবাব দিচ্ছিলেন ব্যারিস্টার শাহরিয়ার। ঠিক একই রকম একটি সুরে কথা বলেছেন আজকে বেগম সেলিমা রহমান, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার। ধর্মকে ব্যবহার করে ভোট চেয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, এটি তার বক্তব্য। একটু কি ক্লিয়ার করবেন যে ধর্মকে ব্যবহার করে ভোট চেয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, কিভাবে আসলে কারা ব্যবহার করছে? আমরা তো নির্বাচনের আগে সবাইকেই হিজাব পড়তে দেখি, টুপি পড়তে দেখি, তো তাহলে ব্যবহারটা আসলে কাদের দিকে সেলিমা রহমানের ইঙ্গিত? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। আর আজকে আমার দেরি হয়েছে একটু, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অসম্ভব জ্যাম, ভয়ঙ্কর জ্যাম। যাই হোক, দেখেন, নির্বাচন আসন্ন, গত 4টা নির্বাচন 2008, 14, 18, 24, জি একটা নির্বাচনও আপনার হয়নি। এই নির্বাচনের জন্য, এই ভোটের জন্য আমরা শুধু না, বাংলাদেশের ভোটারদের, একটা 12 কোটির ওপরে ভোটার, সেই ভোটারদের একটা বড় অংশ এইবার তরুণ ভোটার, 5 কোটির ওপরে। এই তরুণ ভোটাররা ভোট কি জিনিস, এই গত যে ফ্যাসিস্ট একটা স্বৈরাচার সরকার জগদ্দল পাথরের মতো বসেছিল, তারা আপনার ভোট, নির্বাচন, এই শব্দগুলোকে একেবারে বনবাসে পাঠিয়ে দিয়েছিল। জি এমনভাবে একটা ভয়ের সংস্কৃতি তারা তৈরি করেছিল যে এখন তো আপনি অনেক নতুন নতুন মানুষ দেখছেন, তো আমরা তো গত 15, 16, 17 বছর ধরে ছিলাম, তার মধ্যেই দাঁড়িয়েছিলাম, তার মধ্যেই আমরা কথা বলেছি। বিএনপি এই পরিচয়ই, অন্য পরিচয় নেইনি, জি দেইও নি, দরকারও নেই। এখন সেলিমা রহমান আমাদের একজন অত্যন্ত সিনিয়র নেত্রী, উনি ধর্মকে ব্যবহার করে ভোট চেয়ে, যাদের কথা জামাত এবং জামাতকে হয়তো ইঙ্গিত করে বলেছেন, কারণ তারা যে জান্নাতের টিকিট বিক্রি করা, বেহেশতে যাওয়া যাবে, আপনার ধর্মকে রাজনীতির সাথে এমনভাবে মিলিয়েছে। ধর্ম আর রাজনীতি দুটো যে সম্পূর্ণ ভিন্ন জিনিস। ধর্ম দিয়ে আপনি রাজনীতিকে শাসন করতে চাইবেন, এটা তো ভাই হয় না। ধর্ম আমার অত্যন্ত প্রিয়, আমার মনের প্রাণের জিনিস, অত্যন্ত পার্সোনাল ধর্ম। আর রাজনীতিটা কি? আপনার একটা আদর্শ, যে আপনি একটা রাজনৈতিক চিন্তা ভাবনা, কোনো দল, গোষ্ঠী, শ্রেণী, আপনি তাকে প্রতিনিধিত্ব করছেন, সাপোর্ট করছেন, সমর্থন করছেন। জি এখন আপনি জানেন যে জামাত গত 17 বছর আমাদের সাথে, বিএনপির সাথে ছিল জোটবদ্ধ। 5ই আগস্টের পরে কি হয়ে গেল যে চোখ উল্টাতে 1 সেকেন্ড সময়ও তো লাগলো না। জোটবদ্ধ বলতে আপনার যুগপৎ আন্দোলনে যার যার জায়গা যুগপৎ থেকে আন্দোলনে করেছে। জি, আমাদের আদর্শগত কোনো মিল কোনোদিনও নেই, জি জি বিএনপি এবং জামাত। কিন্তু ভোটের যে রাজনীতি, ভোটের যে ইকুয়েশন, সেখানে তারা আমাদের অন্যান্য আরো যেই দলগুলো গণতান্ত্রিক সংগ্রামে এবং আমাদের যেই সাংবিধানিক যেই সংগ্রামগুলো
অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আমরা করছিলাম, সেখানে জামাতও ছিল, জি জি অবশ্যই। আপনাদের সাথে জোটে একাধিকবার সরকার পরিচালনা পরিচালনা করেছে এবং 18তে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। এখন তার পরবর্তীতে আমরা দেখলাম 5ই আগস্টে এই যে গণ অভ্যুত্থান, এই যে হাজার হাজার আপনার ছাত্র জনতার রক্তের ওপর যেই নতুন বাংলাদেশটা বিনির্মাণ আমরা করার চেষ্টা করছি, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাচ্ছি, সেখানে জামাত আমাদের সাথে থাকার পরও হঠাৎ করে মনে হচ্ছে একটা 360 টার্ন নিয়েছে। হ্যাঁ, সেই কথাটাই সেলিমা রহমান বলতে চেয়েছেন যে ধর্মকে ব্যবহার করা যাবে না ভাই রাজনীতিতে। ধর্ম, বাংলাদেশের মানুষ কেউ এত বোকা নন। প্রত্যেকটা রাজনৈতিক দল, আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি, বিএনপি বললেই আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি বললে বহুদলীয় গণতন্ত্র, বিএনপি বললে যে আপনার পত্র পত্রিকার 4টার থেকে যে সমস্ত এগুলো ফিরিয়ে দেয়া, হ্যাঁ, বিএনপি বললে আপনার যে বিউটি, গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, সংবিধান, সাংবিধানিক ভাবে যে সামনের দিকে এগিয়ে যাওয়া, ঐক্যের মাধ্যমে, ঐক্য। আমাদের দেশনেত্রী, আপনি জানেন, আল্লাহ বেহেশত নসিব করুক, আমাদের দেশনেত্রী সারা জীবন একটা শব্দের ওপর উনি মিন করতেন মনে প্রাণে, কি সেটা? ঐক্য, সলিডারিটি, জাতীয় ঐক্যতে পরিণত হয়েছিল তিনি। এক্স্যাক্টলি, জাতীয় ঐক্যের প্রতীক আমাদের দেশনেত্রী। উনি আমাদের এই জাতিটাকে একেবারে ঐক্যবদ্ধ রেখে তারপর সামনের দিকে কিভাবে যাওয়া যায়, কারো দিকে কোনো প্রতিহিংসা না। এত অত্যাচার আওয়ামী লীগ যে করেছে আমাদের, হাজারের উপর গুম, হাজার হাজার খুন, হাজার হাজার আপনার এই যে ক্রস ফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে 36টা মামলা, আমাদের চেয়ারপারসন এখন যিনি তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, নির্বাসনে থেকেও ওনার বিরুদ্ধে হ্যাঁ প্রায় 80টা মামলা। এখন আমাদের কি ক্লিয়ার করার সুযোগ আছে জামাতের এই যে 36 ডিগ্রি টার্ন, এটি আসলে কোন কোন ক্ষেত্রে নিয়েছে, বা একটু যদি 360 ডিগ্রি, 360 না, এটা হয়েছে কি, আমি তো বললাম যে তারা তো আমাদের ভোটের মাঠে এলাই ছিল, তো সেখানে 5ই আগস্টের পরে তাদের যেই বিহেভিয়ার দেখা যাচ্ছে, যে বিএনপিকে মেলাইন করা, বিএনপিকে আপনার বদনাম করা, বিএনপিকে একটা কোনো ছোট ঘটনা হলেই একেবারে হাড়ে রেড়ে করে ঘাড়ের উপর এসে পড়া, যে কি হলো, ও ওই যে বিএনপি গেল, সব গেল, হ্যাঁ বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি এটা করছে, হ্যান ত্যান, হ্যাঁ, অথচ তারা যে করছে সেই কথাটাকে তারা কিন্তু খুব সুন্দর করে আপনার ওই আড়াল করে রাখার চেষ্টা করছে। আর আরেকটা হয় কি, বিভিন্ন রকম এজেন্ডা থাকে বিভিন্ন কর্নারের। এটা একটা রাজনৈতিক দল, আবার ভারতের বেলায় তাদের নরম সুরে কথাবার্তাও আপনারা শুনেছেন, আমরাও শুনেছি, কিন্তু আমাদের অন দ্য আদার হ্যান্ড আপনি দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখন উনি ভারমুক্ত হয়েছেন, ওনাকে অভিনন্দন জানাই, উনি এখন চেয়ারপারসন আমাদের দলের। উনি বলেছেন সবার আগে বাংলাদেশ, যে কথাটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো সেই কথাটাই তো তার যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের চেয়ারপারসন উনি তো বলেছেন। কাজেই সবার আগে যদি বাংলাদেশ হয়, কেউ আঞ্চলিকভাবে, আন্তর্জাতিকভাবে অনেকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করে, বিভিন্ন দল বিভিন্নভাবে। এখন আমাদের মহাসচিব বলেছেন যে আমরা দাদাগিরি দেখতে চাই না, ভারত যদিও বড় একটা দেশ, কিন্তু আমরা আমাদের চেয়ারপারসন বলেছেন যে আমরা দেখতে চাই না ফেলানির লাশটা আর একটাও ঝুলে আছে এই আমাদের বর্ডারে। কাজেই এই জিনিসগুলো, এবং ন্যায্য পানির হিস্সা, আপনার যে 54টা অভিন্ন নদী, জি, এটার বিষয়ে আপনি দেখেছেন আমাদের পরিষ্কার স্ট্যান্ড আছে। অন দ্য আদার হ্যান্ড জামাত কিন্তু পরিষ্কার করেনি, জামাত কিন্তু বলেছে যে ভারতের বেলায় তাদের সুর কাউকে খুব মানে অখুশি ওনারা করতে চাচ্ছেন না। আমি যদি অনেকগুলো পয়েন্ট জমে গেছে, আমি যদি একটু ব্যারিস্টার শাহরিয়ারের কাছ থেকে ঘুরে আসি আপনার কাছে, তারপর ফিরবো। ব্যারিস্টার শাহরিয়ার। আচ্ছা, আপা তো অনেকগুলো কথা বললো, আপা অনেক জ্ঞানী গর্ভ, আমি তো ছোট মানুষ, এটা একটা একটা করে বলি। সেলিমা রহমান, তার বাবার নাম জানেন? জাস্টিস আব্দুল জব্বার খান। জাস্টিস আব্দুল জব্বার খান ছিলেন পাকিস্তানের স্পিকার। উনি প্রকাশ্যে বলেছিলেন
শেখ মুজিবের মাথার দাম এত, 71 সালে রেসকোর্স ময়দানে আব্দুল জব্বার খানের ছেলে মেয়েদের মধ্যে আরো দুজনের নাম বলি। এনায়েত সাহেব, উনি মন্ত্রী ছিলেন, বিএনপির না, কোন সরকারে ছিল আর বললাম না, আপনারা খুঁজে দেখেন। আর একজন আছেন রাশেদ খান মেনন, যিনি এখন 14 শিখের মধ্যে আছেন, যিনি এই সন্তানদিওকে হত্যার সাথে সরাসরি যুক্ত। তখন সেলিমা রহমান যিনি বললেন, ওনাকে সম্মান রেখে বলতেছে, ওনার বাবা কিন্তু বলছিলেন ইসলাম কায়েমের কথা, আর উনি আজকে যেটা বলতেছেন সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে কোরআন শরীফটাকে একটা কাপড় দিয়ে মরিয়ে শোকেজের মধ্যে তুলে রাখো, সকালবেলা হবে একটু পড়বা আবার তুলে রাখো। কোরআন সেজন্য অবতীর্ণ হয় নাই। কোরআন অবতীর্ণ হয়েছে 111 নম্বর আয়াত সূরা তওবার। আল্লাহ বলতেছে, আমি তোমার জান এবং মাল কিনে নিলাম বেহেশতের বিনিময়ে, এবং আরো ওপেনলি বলে দিল যে আমি তোমার অভিভাবক। এটা হচ্ছে 51 নম্বর আয়াতে। তারপরে বলে দিলেন কি, যে তোমার কাজ হচ্ছে দুনিয়াতে কি করা, ইনসাফ কায়েম করা এবং রাষ্ট্র ব্যবস্থা। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নিয়ে যেয়ে মদিনা সনদের ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, এবং সেই কায়েমের মূল জিনিসটাই ছিল কোরআন এবং সুন্নাহ। এবার আসি দ্বিতীয় কথা, বিএনপি জামাত কি বলতে 180 ডিগ্রি, আচ্ছা 180। বিএনপি প্রথম ঘোষণা করলেন যে আমরা সর্বদলীয় সরকার গঠন করব জামাত ছাড়া। কার শর্তে? কেউ একজন তো শর্ত দিয়েছে যে জামাতকে নিয়ে বিএনপি আর চলতে পারবে না, যেখানে বেগম খালেদা জিয়া তার মৃত্যুর আগ পর্যন্ত জামাতকে ছাড়া চলেননি। হঠাৎ করে কি এমন একটা পরিবর্তন হলো? দ্বিতীয় কথা, আপা যেটা বললেন আমি সত্যিই তাকে ধন্যবাদ দিই, কিন্তু আজ পর্যন্ত পরিষ্কার করলেন না। সম্মানিত চেয়ারম্যান, উনি চেয়ারম্যান হলেন, ওই জন্য ওনাকে আন্তরিক মোবারকবাদ। উনি কার ইশারায় দেশে আসতে পারছিলেন না, আজ পর্যন্ত পরিষ্কার করলেন না। সেদিন শেরাটনে বোধহয় একটা ওনারা প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্সে ডেইলি স্টারের মাহফুজ এনাম বলছে, ঢাকার চারপাশের নদী এত দূষণ হয়েছে, কিছুদিন পরে আর খাওয়ার পানি পাওয়া যাবে না। ওখানে জনাব তারেক রহমান এই কথা বললেন না যে দেশের পানি ভারত যেভাবে সমস্ত নদীর উপরে ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন করে সমস্ত বাঁধ দিয়েছে, এই বাঁধগুলো অবিলম্বে, আর হিস্সা যা চুক্তি ছিল একটা চুক্তিও ভারত মানেনি। তিস্তায় আমরা দেখছি বিএনপির মশাল মিছিল তিস্তার জন্যে, আর বলতেছেন চায়নার সাথে ডেলিগেশন হয়ে আমিরে জামাত নিজে ঘোষণা করছে বাংলাদেশ জামাত ইসলামকে যদি ক্ষমতায় দেওয়া হয় প্রথম কাজই করা হবে চায়নার মাধ্যমে তিস্তা প্রকল্প গ্রহণ করা হবে, যে তিস্তা প্রকল্প গত 17 বছর ধরে ঝুলে আছে। আর আপনি সে স্টেটমেন্টে একটা জায়গায় দেখান তো, উনি বাংলাদেশে আসার পর জনাব তারেক রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোথাও একটা স্টেটমেন্ট দিয়েছে? আমি দেখিনি, দিতে পারে, আমি কোনো জায়গায় কোনো নিউজ পেপার কোনো জায়গায় দেখিনি। দ্বিতীয় জিনিস, আনন্দবাজার পত্রিকা, সেটা কথাও বাদ দিলাম, পত্রিকায় একজন লেখছে বাদ। আপনি জয়শঙ্কর সাহেব আসলেন, চিঠি দিলেন, বললেন কেন যে বিএনপির সাথে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির সাথে ইন্ডিয়া কাজ করতে স্বচ্ছন্দ বোধ করবে। এটা তো প্রতিবাদ করা উচিত ছিল বিএনপির কি বলা উচিত ছিল? যে জনগণের সম্পর্ক, ভারতকে অবশ্যই এদেশের জনগণকে সম্মান করতে হবে। সম্পর্ক হতে চাইলে দুইটা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক হতে হবে, রাষ্ট্র ছাড়া কোনো দলকে বেছে নিয়েন না। এই যে বেছে নিয়ে মনস্টার তৈরি করছিলেন গত 15 বছর, আর নতুন মনস্টার তৈরি করার কোনো সুযোগ ইনশাল্লাহ এই দ্বিতীয় স্বাধীনতার পরে দেওয়া হবে না। আমি একটু যদি থামাই, সেটি হচ্ছে যে আপার কাছে যাওয়ার আগে আপা সুনির্দিষ্টভাবেই বলেছেন যে বিএনপিকে বদনাম করা এটি একটি লক্ষ্য নিয়েই সুনির্দিষ্ট আগাচ্ছেন জামাত। এটি প্রশ্ন উত্তর ওখানে বলি 1 মিনিটে দিতে হবে, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বদনামের বাইরে বিএনপিকে সুনাম করার কি কোনো জায়গা নেই? বিএনপি সুনাম করার জায়গা আছে বলে আমি বলছি, প্রথমে কি বলে নিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, তিনি গত এই 15 বছর মৃত্যুর আগ পর্যন্ত ভারতের গোলামি মেনে নেয়নি, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র মেনে নেয়নি, এবং জামাতকে কোনোদিন দূরে সরিয়ে দেয়নি। এবং যে মানে আপনি 1 মিনিটের মধ্যে বললেন তো সেজন্য বলতেছি, শোনেন, 86 সালে জামাত এবং আওয়ামী লীগ ইলেকশন করলো, তারপরে 91 সালে প্রথমে এই জামাতকে বেছে নিলেন, তিনি একসাথে সমর্থন নিয়ে সরকার গঠন করলেন।
96 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে জামাত প্রচন্ড আন্দোলন করলেন বিএনপির বিরুদ্ধে। তারপরে 2001 সালে বেগম খালেদা জিয়া তাদেরকে নিয়ে সরকার গঠন করলেন। যখন স্বাধীনতার কথা আসে তখন বেগম খালেদা জিয়া নিজে বলতেছে এগুলো জুডিশিয়াল কিলিং। এই যে বিএনপির কথা, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শের বিএনপি, সেই বিএনপি তো আজকে দেখা যাচ্ছে না। আর সমালোচনা মানে কি? আপনাকে সঠিক পথে আনা। সমালোচনা মানে যে আপনাকে খারাপ বলা না ভাই। সমালোচনা আপনিও যদি আমার না করেন, মানুষ তো, আমি ভুল করতেই পারি, তাহলে আমি সমালোচনা করবে যে জনাব তারেক রহমানকে আমি নিজের সম্মান করি। সেদিন জানা যায় তো আমরা সবাই গেছি, আপামর জনসাধারণ বেগম খালেদা জিয়ার ইয়াতে গেছি না, তার কবর তো জিয়ারত করতে, যেমন হাদির কবরও জিয়ারত করতে গেছি, বেগম খালেদা জিয়ার জিয়ারত করতেও গেছি। আর এই জীবনের সবার আগে বাংলাদেশ, আজকে না। শাহনাজ রহমতুল্লাহকে যখন ব্যান করা হয়, তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে প্রথম শাহনাজ রহমতুল্লাহ গলা দিয়েই গান গাইছিলেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। এটা দুইটাতে হাজবেন্ড ওয়াইফ বিশ্বাস করতে বলে তারা এই দেশে মৃত্যুবরণ করছে। প্রথমে দু একটা উত্তর তো দিতে হবে। আমার ভাই, ছোট ভাই বলেছেন কিছু কথা। দেখেন, সেলিমা রহমান, উনি ওনার নামেই পরিচিত, আমাদের দলের অত্যন্ত সিনিয়র একজন নেত্রী। এখন উনিও জানেন, শাহরিয়ার উনিও জানেন যে একই পরিবারের আপনার জামাত করছে, আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, জাসদ করছে না? করছে, বাবা একটা দল, ছেলে একটা দল। তাহলে এটার মধ্যে এটা তো আপনার নিজের চিন্তা ভাবনা, মতবাদ, মত প্রকাশের স্বাধীনতা। এখানে তো আমরা কাউকে কিছু ইম্পোজ করছি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাবার দোষে সন্তান দোষী হয় না, কিংবা ভাইয়ের দোষে বোন দোষী হয় না। বিষয়টা, এটাকে বলে স্ট্রিক্ট লায়াবিলিটি, যারটা তার ঘাড়ে থাকবে। এটা উনিও জানেন, বলেছেন আর কি। দেখেন, আমরা শুধু বলি কি, ৭১-এর মুক্তিযুদ্ধ যেই জিনিসগুলো ছিল, যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, গণতন্ত্র, ভোট এবং নির্বাচন সবকিছু মেলানো, তো সেখানে সেই মুক্তিযুদ্ধে জামাত তাদের যেই ভূমিকা, সেই মুক্তিযুদ্ধের বিষয়টা জাতির সামনে খোলাসা করা, এটা আমি মনে করি যে সময়ের দাবি, এটা বলা প্রয়োজন আছে। আমাদের বিএনপির চেয়ারম্যান সাহেবকে নিয়ে, চেয়ারপারসন ওনাকে নিয়ে বলেছেন যে ভূ রাজনৈতিক ভারতের বিরুদ্ধে উনি স্টেটমেন্ট। আমি তো ওনার স্টেটমেন্ট শুরুতে তখন বলেছি যে উনি ভারতের বেলায় যেই কথা বলেছে, যদি ফেলানির লাশ আমাদের বর্ডারে থাকে, ইন্ডিয়া বাংলাদেশের যে সবচেয়ে বড় বর্ডার তো আমরা শেয়ার করি, কাঁটাতারের বেড়া দিক আর যেটাই করুক, বর্ডার তো আমরা শেয়ার করি। বিএনপির বোধহয় শাহরিয়ার ভাই এরকম একটা স্লোগান আছে যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এটা তো আমি সেটাই বলছি, আঞ্চলিক ভূ রাজনীতিতে আমাদের এখন চেয়ারপারসন উনি বাংলাদেশে আসবার পরে খালি মাঠে গোলের স্বপ্ন কারো কারো যখন দিবা স্বপ্ন হয়ে গেল, তখন সেই দিবা স্বপ্নকে রিয়েলিটিতে আমরা আনতে চাচ্ছি। এখন এমন কথা বলে লাভ হবে না। বাংলাদেশের যদি দুইজন মানুষ থাকে সবচেয়ে বড় দেশপ্রেমিক, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরেকজন হচ্ছেন আমার নয়নের মণি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেখেন, আমরা বাংলাদেশ, এই রাষ্ট্রটার স্বাধীনতা, এই রাষ্ট্রটার সার্বভৌমত্ব, আমাদের দেশনেত্রীর সবচাইতে বড়, ভারত মনে হয় দোষী দেখতো ওনার দেশপ্রেম, যেই কারণে আমাদের ওপর এত আক্রোশ, যেই কারণে আইন দিয়ে, কানুন দিয়ে, সব কিছু দিয়ে আমাদের যে কণ্ঠরোধ তারা করতে চেয়েছে, একটা সময় পর্যন্ত পেরেছে। লাভ হয়েছে? বাংলাদেশের মানুষ কি তাদের সাথে কথায় নেচে উঠেছে? না, নাচেনি। কেন? তারা চেনে, তারা জানে, এটাই বাংলাদেশের মানুষ। তারা জানে কার পালসটা কি রকম, জানে যে না। দেখেন, বিএনপির কাছে আলেম, ওলামা, মাশায়েখ, আপনি যদি ইতিহাসটা দেখেন, আমাদের সব সময় নিরাপদ। আমাদের দেশনেত্রী বলুন, আমাদের যখন চেয়ারম্যান সাহেব ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখনও আপনারা দেখবেন। অন্যদিকে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের সময়ে কেবল আপনার টুপি পরে আছে, কিংবা আমাদের ভাইদের দাঁড়িয়ে আছে, অত্যাচার, নির্যাতন না। আমার ফ্যামিলির মানে সদস্য, বন্ধু, পারিবারিক বন্ধু, ডাক্তার, ওই যে দাঁড়িয়ে আছে, নামাজ পড়তে যাচ্ছে, আসছে মসজিদে, গুম হয়ে রেখে দিয়েছিল অনেক দিন। যাই হোক,
দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই, বুকে নিয়েই আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছেন। এবং বাংলাদেশের জনগণের মধ্যে যে জাগরণ 25শে ডিসেম্বর থেকে, সেটা বোধহয় অন্য মানে কারো কারো আপনার খুব ভালো লাগছে, মধুর লাগছে বিষয়টা, কিন্তু সেরকম কখনো আমাদের মনে হয় না। কারো কারো কাজকর্ম মনে হচ্ছে যেন আমার বইমাত্রেও ভাই। কিন্তু জামাতকে কার স্বার্থে পরিত্যাগ করলেন? যে জাতীয় সরকার, সেই সরকারের জামাতকে প্রস্তাবনায় নেই বা বাদ রাখা হয়েছিল, এটি বলেছে। একটু একটু ছোট্ট করে শুনতে চাই। না, জাতীয় সরকারের কথা তো আমাদের দল থেকে বলেছে। এখন অন্যান্য যেই দু একটা পয়েন্ট আছে, সেটা আমাদের যারা পলিসি মেকিং এ আছেন ওনারা এটা খোলাসা করবেন ইন টাইম, সময়ের যখন প্রয়োজন। বলেন সময়ের 1/4, অসময়ের 10/4, যখন মনে করবেন ওই পয়েন্টটা, ওই ইস্যুটা। আর আমাদের ভারপ্রাপ্ত আমাদের চেয়ারপারসন, হ্যাঁ, ওনাকে যে কথাটা বলেছে যে উনি স্টেটমেন্ট করেননি, এখন অপ্রাসঙ্গিকভাবে উনি কেন স্টেটমেন্ট করবেন? যখন প্রাসঙ্গিকতা এসেছে, বিবিসির যে বাংলার ইন্টারভিউ, সেটা আপনারা দেখেননি? আমরা দেখেছি না? উনি তো পরিষ্কার বলেছেন যে আপনার পররাষ্ট্র নীতি কি। বলে আমার পররাষ্ট্র নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, এটাকে ওপরে রেখে তারপরেই আমরা আমাদের সবকিছু ঠিক করব। বাংলাদেশের মানুষ ফার্স্ট, প্রথমে আসবে। তার আগে আমার দলের স্বার্থ না, আমাদের নিজেদের কোনো এজেন্ডা না, কোনো কিছু এখানে আপনার আসবে না। কাজেই ফেলানির কথা যখন উনি বলেছেন, আর সবার আগে বাংলাদেশ উনি যখন বলেছেন, তখন আমাদের মহাসচিব যখন বলেছেন যে বড় দেশ হতে পারে ভারত, দাদাগিরি চলবে না, তো আর কি জানতে চান? অন দ্য আদার হ্যান্ড, জামাতের একজন নেতা উনি কি বলেছেন সেটাও নিশ্চয়ই আপনাদের মেমোরি রিফ্রেশ করবার জন্য আমি তো বলেছি যে তারা কাউকে খুব নাখোশ করতে চাচ্ছেন না ফর সাম রিজন। সেটা বলুক যে ওনাদের ভারত নীতি কি। ওনাদের একজন বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার নারী, এখন জামাত তো একজন নারীকেও ভাই আপনার নমিনেশন দেয়নি। ওনারা সেটা নিয়ে চিন্তা করুক, আমি বলবো যে সেটা নিয়ে কথা বলুক। কারণ জনসংখ্যার অর্ধেকের বেশি তাদেরকে পেছনে রেখে ওনারা তরতর করে সামনে চলে যাবে, এটা তো ভাই হতে পারে না। এটা তো রং মেসেজ দেয় জাতিকে। এবং 5 ঘন্টা কর্মঘণ্টার কথা বলে আমাদের মধ্যে তো ভয় ধরিয়ে দিয়েছে। আমরা তো ভাই ওয়ার্কিং ওমেন। এখন আপনি যদি বলেন আমি তো 10 ঘন্টা কাজ করে একজন পুরুষের সমান ইনকাম করতে পারি না, এত জীবন, সারা জীবন কাজ করেও, তো এখন যদি আবার বলেন 5 ঘন্টায় 8 ঘন্টার পয়সা দিবেন, তো বাকি পয়সাটা কে দিবেন, কোথা থেকে, কিভাবে দিবেন, কই, সেটা তো আপনারা খোলাসা করেননি। আপনারা সেটা বলেন, আমাদের সমালোচনার দরকার নাই। আমাদের নারী নীতি খুব ভালো। আমরা স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, আমাদের সমাজনীতি, রাজনীতির এই বিষয়গুলোর যে পলিসি, সেটা নিয়ে সম্যক ধারণা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে এবং আমাদের চেয়ারপারসন সাহেব। এবং এই সামনে আমাদের যে ইশতেহার আসছে, ইনশাল্লাহ আমাদের ম্যানিফেস্টোতে আপনারা দেখবেন যে এখানে আধুনিকতার ছোঁয়া থাকবে। ইনশাল্লাহ নবীনদের সাথে প্রবীণদের যে একটা মেলবন্ধন চিন্তার, সেটা ফুটে উঠবে। এবং অর্থনীতি, আজকে যেমন একটা অবস্থায় আমরা আছি, নির্বাচিত সরকার প্রত্যেকটা মানুষের স্বপ্ন, প্রত্যেকটা মানুষের আশা, সেই আশাটাকে, সেই আকাঙ্ক্ষাটাকে বিএনপি অ্যাড্রেস করতে চায়। আমি যদিও একটা প্রশ্ন করেছিলাম, সেটি পরের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আমি একটু বলি, 1 মিনিটে বলে দিই। আমি আবার ফিরবো এই প্রশ্নের উত্তরটা নিব, কারণ হচ্ছে অনেকগুলো আমি প্রশ্ন এটা জমে গেছে, লিখে রেখেছি। একটু ব্যারিস্টার শাহরিয়ার আপনার কাছে আসতে চাই। শোনেন ভাই, আমি আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলতেছি, তাকেই ভোট দিবেন যার কথা এবং কাজে মিল থাকতে হবে। আপা যেগুলো বললেন সেগুলো আমি আবার একটু বলি। আমি অনেকগুলো প্রশ্ন, আমি 1 মিনিটের মধ্যে ছোট ছোট করে বলি। দ্য সিটি প্যাভিলিয়নে উনি ফিরে আসার আগে, এটা বোধহয় 23 তারিখে লন্ডনে, উনি বললেন 1971 সালে যারা ষড়যন্ত্র করেছিল, 75 সালের নভেম্বরে, 96 সালে এবং পরবর্তী সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তারাই আজ সক্রিয়। এবং এই আনন্দবাজার পত্রিকায় অনির্বাণ দান গুপ্ত লেখলেন খালেদার পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব ও মুক্তিযুদ্ধ। তারপরে নভেম্বর মাসে উনি কি বললেন? এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। অনেকের প্রশ্ন,
তার 15 দিন পরে উনি এটা নিলেন কেন? দ্বিতীয় কথা, এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, কারণ দেশের মানুষ ভাবতেছেন যে তার জন্য ইন্ডিয়া ইজ এ থ্রেট, তার বাবা মার জন্য একজন থ্রেট ছিল, তার জন্যও থ্রেট। তাহলে কি সেই ইন্ডিয়ার সাথে কম্প্রোমাইজ করে এই যে একক নিয়ন্ত্রণাধীন নয়, এই একক নিয়ন্ত্রণাধীন কি ইন্ডিয়া? একক নিয়ন্ত্রণাধীন কি সাউথ ব্লক? একক নিয়ন্ত্রণ আর কে হতে পারে? কারণ সমস্ত মুসলিম উম্মার সাথে বিএনপি, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সাথে যে সম্পর্ক, আমরা হজের মাঠে এখনো নিম গাছ পাই, সেখানে তো দিল্লি ছাড়া আর কারো এরকম থাকার কথা না। তাহলে কি দিল্লির সাথে তার আপোষ হয়েছে, কোনো কম্প্রোমাইজ হয়েছে? দেশবাসী এটা জানার অধিকার নাই। দ্বিতীয় যে জিনিস, তিনি মাসুদ কামাল সেদিন এক টিভি অনুষ্ঠানে বলছেন, জনাব তারেক রহমান তাকে ফোন দিয়ে বলছেন তার খরচ কোথায় কোথায় হয় সেটা তিনি এক্সপ্লেন করছেন, এবং মাসুদ কামাল খুবই খুশি এবং সে স্যাটিসফাইড। তো মাসুদ কামালকে যে কথাটা আপনি ফোন দিয়ে বললেন, ওটা জাতিকে বললেই তো পারতেন। থার্ড কথা আসেন, নারীকে নমিনেশন দেওয়া বললেন, আমরা তো নারীদেরকে নমিনেশন দেওয়ার জন্য তো সিটই রেখে দিছি এনসিপির জন্য। আমরা তো সেদিন জামাত ইসলাম নিজেদের মেয়েদেরকে স্যাক্রিফাইস করা হলো, যে এনসিপির মেয়েদেরকে দেখেন ঝালকাঠিতে দেয়নি, এনসিপিকে 30টা আসনই দেওয়া হয়েছে, তারা বলছিল তাদের মেয়ে বেশি। তারপরে আসেন বাইরে 5 ঘন্টা বাংলাদেশের সরকারি চাকরিতে পার্ট টাইম চাকরির সুযোগ নেই, সেই কথাটাই বলা হয়েছে। এখন যদি আপা বলে 5 ঘন্টা করে 8 ঘন্টার টাকা কোথায় দিবেন, তাহলে ফ্যামিলি কার্ডের টাকা কোথায় থেকে পাবেন? এই হাজার হাজার কোটি টাকা। আজকে অর্থনীতি শূন্য, ফ্যামিলি কার্ড দিবেন কেন? বেকার না রেখে বেকার দূরীকরণ করেন, মানুষকে চাকরির ব্যবস্থা করেন। ইংল্যান্ড আর বাংলাদেশ এক না, বাংলাদেশে ফ্যামিলি কার্ড দিবেন, এটা হাসিনা তৈরি করছে, তাহলে সেই স্বৈরাচারেরটা একইভাবে চলতে থাকবে? মুক্তিযুদ্ধ ভাতা, ফ্যামিলি কার্ড ওই দেখে দেখে দলের লোকজনকে দিবেন না, এটা না। সর্বজনীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন, জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন, সবার জন্য ইকুয়াল সমতার ভিত্তিতে মানুষের কাজের সুযোগ দেন। নারীরা হচ্ছে, আর শেষ করে দিই, নারীরা সবচেয়ে বেশি ওয়ার্কিং ক্লাস ওম্যান হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম করেন। সমস্ত পেপার পত্রিকা সব জায়গায় দেখেন জামাত ইসলাম আমির, নায়েব আমির, সবার ছেলে মেয়ে বউ সবাই চাকরি করেন। এর চেয়ে তো আর উদাহরণ, ওই যে বললাম যে কাজে মিল আছে যার, তাদেরকে ভোট দেন। যে কথা বলবে কিন্তু কাজে মিল পাবেন না, তাদেরকে ভোট দেন। ব্যারিস্টার শাহরিয়ার, তারেক রহমান দেশে আসার পরে খালি মাঠে গোল দেওয়ার যে স্বপ্ন, সেটি আপনারা সেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারছেন না, এই জন্য এটি একটু অভিযোগ আপা করেছেন। খোলাসা করা উচিত ভারতের ব্যাপারে আপনাদেরও নরম সুর, আপনারা নরম সুর সেটি জবাব দেননি, আপনি হয়তো পাটকেল আবার ছুড়ে দিচ্ছেন, এগুলোর একটু জবাব। দুইটা জিনিস বলি। 1 নম্বর কথা, বাংলাদেশ জামাত ইসলাম বিশ্বাস করেন সূরা ইমরানের আয়াত নম্বর 26-এ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। শোনেন, গত 15 বছরে বিএনপি জামাত কেউ পারেনি এই মনস্টার পাহাড় সম একটা ফ্যাসিস্ট ভারতের আধিপত্যবাদের কি বলবো মুখ্যমন্ত্রী তাকে সরাতে। এই সন্তানেরা জীবন দিয়ে আল্লাহ তৈরি করে দিল। জুলাই মাসে কয়দিন, 15 থেকে 20 দিনের মধ্যে এই মনস্টারকে এই দেশ থেকে সরে যেতে হলো। তাহলে সেটা তো জামাত এবং বিএনপি দুইজনাই স্বীকার করে, সমস্ত রাজনৈতিক দল স্বীকার করে, গত 15 বছরে আমরা ব্যর্থ ছিলাম। দ্বিতীয় কথা বললেন 71 সালের কথা, শোনেন, বিএনপির সৃষ্টি হচ্ছে মুসলিম লীগের মধ্যে দিয়ে, আর মুসলিম লীগ এবং কি কার মধ্যে দিয়ে? বামফ্রন্টের মধ্যে দিয়ে। কোন বামফ্রন্ট? ভাষা নিনাপের একটা অংশ, যেটা জাদু মিয়াদের, যারাও মুক্তিযুদ্ধ অপোজিশন করছে। তো এবং আর একটা জিনিস বলি, জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটাকে জামাত ইসলাম কেন সবাই ধারণ করে, এবং সেই জিয়াউর রহমান বাংলাদেশ জামাত ইসলামকে রেজিস্ট্রেশন দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম বলে। দ্বিতীয় কথা, ভাই সংসার করব আবার বাইরে যে বলবো বউ ভালো না, এটা বললে আপনার সম্মান বাড়বে না, আপনার সম্মানই নষ্ট হবে। যে নিজের বউয়ের কথা অন্যকে বাজে কথা বলবে, বা আমার ধরেন আপনি বন্ধু মানুষ, আমি যে আর এক বন্ধুকে বললাম ওর কথা শুনিস না, ও খুব খারাপ, মানে জামাত কি সবসময় বউ হতে চায়? না না, বউয়ের কথা বললাম, আমি একটা উদাহরণ দিলাম যে যখন আপনি একসাথে করছেন, না না না, আমি বন্ধুর কথা বলছি কিন্তু পরক্ষণে। আগামী নির্বাচনেও কি আপনারা ওই বউয়ের ভূমিকায় থাকতে চান? না, আমি আপনাকে বলছি পরেরটা কিন্তু বন্ধু বলছি, আমি আবার তুলে নিচ্ছি। এই জিনিসগুলো ন্যারেটিভ গুলো খারাপ, আমি বললাম না, আপনি ক্লিয়ার করবেন। আমি ক্লিয়ার করে বলতেছি, জামাত ইসলাম এবং বিএনপি বন্ধুর মতো আচরণ করে 1991 সাল থেকে দুই বন্ধু হিসাবে একসাথে কাজ করে এসছেন এবং মন্ত্রণালয় ভাগ করে এসছেন। আর হাজবেন্ড ওয়াইফের যে কথা বললাম, এটা রূপক অর্থে একটা উদাহরণ দিলাম, যে যদি সবচেয়ে প্রিয়তম মানুষের কি স্ত্রী না,
সেই স্ত্রী সম্পর্কে কেউ যদি বাজে কথা বলে সেটা আপনার মধ্যে, যেমন থুতু উপরের দিকে ফিরলে নিচের গায়ে লাগে। না, যে নিশ্চয়ই। দুই বন্ধুর মধ্যে যদি Clear কোনো আমরা। কিছু হয় তখন কি এক বন্ধু আর এক বন্ধুকে বললে আপনার জন্য সেটা ভালো হবে? তবে আমার এই যেটা বললাম এটা তো মুশকিল, বন্ধুর উদাহরণটার মধ্যেই থাকা উচিত ছিল, জি, ওই অনেক- বইয়ের অনেক- উদাহরণটা অনেক উইথড্র করে নিলাম। অনেক ধন্যবাদ। আমরা কোনো ন্যারেটিভ তৈরি করতে চাইনি, আমরা যেহেতু সঞ্চালক রূপক কথা করতে বলতে হয় বললাম, সেজন্য সেজন্যই। আপা আমরা আপনার কাছে একটু ফিরি। জি। সেটি হচ্ছে যে এই আলোচনার যদি খুব গুরুত্বপূর্ণ পার্ট থাকে তাহলে তো রাতের পর রাত চলে যাবে। আমরা একটু দ্বৈত নাগরিকের ব্যাপারে আপনার কাছে একটু আসি। জি, দ্বৈত নাগরিকের বেলায় আমি দেখছি যেখানে আমাদের আজকে নজরুল ইসলাম খান স্যার গিয়েছিলেন, আমাদের নেতা এবং জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য। উনি বলেছেন যে কোনো প্রার্থী নাগরিকত্ব ত্যাগ করলে তিনি নির্বাচনের যোগ্য হবে, অথচ কিছু রিটার্নিং অফিসার তাদের প্রার্থিতা অবৈধ করেছেন, এমনকি প্রার্থিতা বাতিলও হচ্ছে। কিন্তু আইন সবার জন্য সমান করা উচিত। জামাতে ইসলামীর কয়েকজনের একই কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে, বিএনপি মনে করে তাদের রিভিউ করার সুযোগ দেওয়া উচিত। এটাই ছিল মোদ্দা কথা। আর এর মধ্যে ইন দি মিন টাইম সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে নিয়েও দ্বৈত নাগরিকত্ব নিয়ে অযাচিতভাবেই কিছু কথাবার্তা বলার চেষ্টা করছে কেউ কেউ, দেখলাম। কিন্তু সেটা এখানে একেবারেই অপ্রাসঙ্গিক, কারণ এটা তো উনি বলেছেন, পরিষ্কার করেছে আমাদের দল থেকে না, যে এটা যেহেতু পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছিলেন, কোনো রকম উনি ব্রিটিশ নাগরিকত্ব কখনোই উনি নেন নাই। কাজেই এটা আমরা আশা করব যে এখানে যেহেতু আইন কানুন রীতিনীতির বিষয় আছে, নির্বাচন কমিশনের আইন সবার বেলায় একইভাবে প্রয়োগ করবে। এখানে কারো বেলায় একটা হ্যাঁ হবে আরেকটা না, মানে একই আইন দুজনের বেলায় দুইভাবে প্রয়োগ করবে, সেটা খুব আনফরচুনেট হবে, সেটা নিশ্চয়ই তারা করবে না। এখন আমি আমার ভাইয়ের দুই একটা প্রশ্নের উত্তর দিই ছোট ছোট করে। আনন্দবাজার পত্রিকার কথা উনি বলেছেন, এটা নিয়ে রিয়্যাক্ট করা, এটা আমার দলের যারা ওই আবারও বলতে হবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক যেই সম্পর্কগুলো দেখাশোনা করেন, সেখানে আমিও আছি, কিন্তু যারা আমাদের বড় নেতা পলিসি মেকিং এর সাথে জড়িত, এটার উত্তর ও সময়ের পরিপ্রেক্ষিতে সেটা ওনারা দিয়েছেন কিংবা দিয়ে দেবেন। দেখেন, জামাতের বহু আপনার সোশ্যাল মিডিয়ায় তাদের একেবারে চাকরির মতন বসে বসে ওই বিএনপিকে মেলাইন করা, সেই কাজটা তারা খুব ভালোভাবে করে। আমাদের নেতা তারেক রহমান সাহেবের একটা স্টেটমেন্টকে নিয়ে ওনারা যেটা বলছেন, এখন এটা উনি তো দেশে এসেছেন 25শে ডিসেম্বর, ওনার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, উনি তো মনের খুশিতে ইংল্যান্ডে বসেছিলেন নির্বাসনে, তেমন না। 1/11 তো ভয়ঙ্কর অত্যাচার নির্যাতনের পরিপ্রেক্ষিতে চিকিৎসার পারপাজে উনি গিয়েছিলেন। আর যেই একই রকম টর্চারে 1/11 যে ছোট ছেলে আমাদের দেশনেত্রীর আরাফাত রহমান কোকো সাহেব ইন্তেকাল করেছেন। কাজেই এই কথাগুলো বলে লাভ নেই। আর দিল্লির সাথে আপোষ বিএনপির প্রশ্নই ওঠে না। আমি বরং আমার ভাইকে জিজ্ঞেস করব যে ইন্ডিয়ার সাথে তাদের যে স্টেটমেন্ট, ওনাদের নেতার যে স্টেটমেন্ট, উনি যেই বিবৃতি উনি দিয়েছেন, সেটাকে উনি কিভাবে দেখেন, সেটাকে উনি খোলাসা করে বলুক। আর একটা কথা, নারীদের বেলায় যেমনটা বলেছে না, পুরাটাই ধোঁয়াশা। ফ্যামিলি কার্ড বলুন, যারা আমরা মিন করি, কেমন করে মিন করি, কৃষক কার্ডের কথাও আমরা বলেছি। দেখেন, বাংলাদেশটা এটা একটা পিতৃতান্ত্রিক সমাজ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহিলা পুলিশ বলুন, কর্মসংস্থান, নারী শ্রমিক, লক্ষ কোটি আজকে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এটা শুরু। রেমিটেন্স, আজকে যেমন মহিলারাও যাচ্ছে বিদেশে কাজ করছেন, সেটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু। দেশনেত্রী এগুলোকে এগিয়ে নিয়ে গেছেন। নারীদের অবৈতনিক শিক্ষা বলুন, নারীদের উপবৃত্তি বলুন, ওইটার মধ্যে কোনো রকম আপনার ওয়ার্ল্ড ব্যাংকের ইয়েও ছিল না যে দিয়েছে, তাও না, কিন্তু আমাদের দেশনেত্রী উনি নারী বান্ধব রাষ্ট্র উনি কিন্তু চেয়েছেন, এবং সেই কারণেই সোশ্যাল সেফটি নেট যেটা নারীদের, সেটা গড়ে তোলবার জন্য আমাদের নারীদের কর্মসংস্থান বলুন, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন বলুন, নারীদের ইনকাম করার ব্যাপারটা বলুন, ওই জায়গাতেই জামাত কনফ্লিক্ট করেছে, যে ওই যেই কথাটা 5 ঘন্টা কর্মঘণ্টায় নিয়ে এসে যেটা আমাদেরকে মানে একটু ইয়ে করে দিয়েছে,
ওইটাই চিন্তার বিষয় ফেলে দিচ্ছে। ভীষণভাবে কারণ আমি তো সারা জীবন আমরা ওমেন্স রাইটস নিয়ে কাজ করি, আর একজন মহিলা হিসেবে এটা তো ভাই এত সহজ না, বিষয়টা তো এত সহজ না। ঘর সামলে বাড়ি সামলে তো আপনি সবকিছুই করবেন, বহু পেশাজীবী নারী অত্যন্ত ভালো করছেন। এখন আপনি বলবেন যে উনি 10 ঘন্টা কাজ করলে যে বৈষম্য, আপনি তো জানেন সেটা। একজন নারী শ্রমিক যখন রাস্তায় ইট ভাঙে, আরেকজন পুরুষ শ্রমিক যে ইট ভাঙে, তাদের দৈনিক যেই মজুরি, এটা আমার ছোট ভাই জানেন কি না, আই ডাউট ইট, যে তারা কি দুইজন সমান টাকা পায়? না, পান না। কাজেই এই কথা যখন বলবেন, ইউ হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট, যে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি, বাংলাদেশের সামাজিক পরিপ্রেক্ষিতটা কি। দেখেন আপা, যে কথা নারীদের এগুলো এটা নিয়ে বলতে গেলে সারা রাত যাবে না। তার চেয়ে যতটুকু বলছি একটা জিনিস আপা বললেন না, কষ্ট করে ওই যে ইট ভাঙে তারটা সমান না, ছেলেটার সমান। 1970 সালে আমেরিকাতে প্রথম মেয়েরা ভোটাধিকার পায়। তা আমরা নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ দিছে, মা হিসাবে সম্মান দিছে। দ্বিতীয় কথা, নারীদেরকে 3বার মায়ের দোয়া কবুল হবে, বাপের, তারপর 4র্থবার বাবার দোয়া। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নারীদেরকে সম্মান করছেন, সম্মানিত করছেন, এবং আমাদের মা, আমার বোন, এদেরকে সম্মান করা আমার দায়িত্ব, এবং রাষ্ট্রীয়ভাবেও এটা দায়িত্ব তাদের নিরাপত্তা বিধান করা। আর 5 ঘন্টা কাজের সাথে এটার কোনো সম্পর্ক নাই। 5 ঘন্টা বললাম, আবার বললাম যে আপা যদি ভাবে আমি সরকারি চাকরি করি 5 ঘন্টা করব, আমি যদি ভাবি না আমি 5 ঘন্টা করবো না, আমি ফুল টাইম করবো, করেন। এখানে তো বলেনি যে আপনাকে 5 ঘন্টাই করতে হবে। উই হ্যাভ গিভিং ইউ এ অপশন। আপনি যদি চান না বাচ্চারা আছে আমি একটু কম কাজ করব, যেটা এখন নাই, সেটা ইন্ট্রোডিউস কথা। এবার আসি আপনার সেখানে বলেছে যে যারা শ্রমজীবী একদম তাদের সেই টাকার অঙ্ক না, আপনি আবার কাজ করলে কম বেতন না, একটা জিনিস বোঝেন। আমাদের এখানে 6 মাস পর্যন্ত দেওয়া হয় হচ্ছে কি বেতন দেওয়া হয় গার্মেন্টসের কোনো মেয়েকে? এটি সব ক্ষেত্রে হয়তো ভিন্নতা। না, শ্রমজীবী মায়েরা কি সব জায়গায় বাচ্চা হওয়ার 6 মাস পর্যন্ত পায়? ইংল্যান্ডে 9 মাস পর্যন্ত পায়। ইংল্যান্ডে, সারা পৃথিবীতে এখন কি হচ্ছে, ওয়ার্কিং আওয়ার কমায় 4 দিন কাজ করে 3 দিন কি চাওয়া হচ্ছে, ছুটি চাওয়া হচ্ছে, যাতে সংসারটা টেকে, যাতে একটা ভালো আছে। আমি ওই পর্যায়ে গেলে আমি পরেরটা উত্তর দিতে পারবো না। সো দ্বিতীয় জিনিসটা বললেন, দেখেন এই যে ডুয়েল সিটিজেনশিপের যে কথাটা আসতেছে, এটা পৃথিবীতে প্রথম, এটা 1787 সালে একদম পার্সিয়ান সোলজার, তার নাম ছিল মিলে 2 মিনিট সময় দিতে পারবো, ব্যারন স্টাবন। এই ব্যারন স্টাবন তখনকার আমেরিকার ইন্সপেক্টর জেনারেল ছিলেন, কিন্তু সে ছিল পার্সিয়ান। তখন জন রে বলে একজন আমেরিকান, সে জর্জ ওয়াশিংটনকে লিখলো যে তুমি যদি ব্যারন স্টাবনকে এখন ডিফেন্স মিনিস্টার বানাও, মানুষ এটা অন্যভাবে নিবে, কারণ উনি কি না, উনি আমেরিকায় জন্মগ্রহণ করেনি, আমেরিকার সিটিজেন না, উনি একজন পার্সিয়ান। তো সেই সময় প্রেক্ষাপটে কিন্তু ব্যারন স্টাবনকে আর করা হয়নি, কিন্তু আল্লাহর কি ইচ্ছা দেখেন, বারাক ওবামা আমেরিকার রাষ্ট্রপতি হয়েছে। ঠিক একই জিনিস বাংলাদেশে 2টা আইন আছে, একটা সিটিজেনশিপ অ্যাক্ট 1951 আর একটা টেম্পোরারি প্রভিশন অর্ডার 1972। এখন হঠাৎ করে আজকে বিএনপি এই কথা বললো কেন? আপাও বললেন, আপার জ্ঞাতার্থে বলি। তারেক রহমান সাহেব অ্যাসাইলাম নিয়ে গেছে, এটা হচ্ছে চিরসত্য। আর অ্যাসাইলাম নিয়ে গেলে কি করতে হয়, আপনার পাসপোর্ট হ্যান্ড ওভার করতে হয়, এবং বলা হয় আপনি অন্য যে কোনো জায়গায় যেতে পারবেন, ওই দেশে যেতে পারবেন না। তাহলে অন্য যে কোনো জায়গায় যেতে গেলে ওই দেশের কি নিতে হয়, আপনাকে একটা পাসপোর্ট নিতে হবে। পাসপোর্ট ছাড়া আপনি কোথাও ট্রাভেল করতে পারবেন না। তা আপনি জুলাই 2014 সালে সৌদি আরব গেলেন, বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে ওমরা করে আসলেন। 30 সেকেন্ডে শেষ করতে হবে। এই ওমরা করে আসলেন জনাব তারেক রহমান কোন পাসপোর্টে? 2016 সালে ওমরা করে আসলেন, আমি এখানে দেখাচ্ছি উনি কোন পাসপোর্টে করে আসলেন। তার একটা পাসপোর্ট ছিল, সে একটা কোম্পানি করছে, সে কোম্পানিতে লেখা আছে সে ব্রিটিশ সিটিজেন। তো এগুলো তাকেই প্রকাশ করতে হবে। আর এগুলো ঢাকার জন্য যদি আজকে আপনি প্রতিনিধি পাঠিয়ে দেন, ওই জন্য বললাম যে কথা আর কাজে মিল থাকতে হবে। আমার নিজের দোষ ঢেকে আমি সেজন্য একটা ওই মানবিক দৃষ্টিকোণে যাব তা না, আইন যেখানে আছে যেমন আছে তেমন চালাতে হবে, নাহলে কনস্টিটিউশন এবং আরপিও চেঞ্জ করতে হবে। অনেক ধন্যবাদ, আপনাকে সময় দিতে পারছি না। আমনি আপা, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আমরা একটু ইরান নিয়ে কথা শুনতে চাই, যদি সুযোগ থাকে, আর অন্য কোনো ব্যাপার একদমই আমাদের হয়তো সব মিলে 3 মিনিট পাবো আমরা। আচ্ছা দেখেন, আমি শুধু লাস্টে ওনার বক্তব্যটা থেকে আসি, যে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে নিয়ে ওনার পলিটিক্যাল অ্যাসাইলাম কিনা, ওনার দ্বৈত নাগরিকত্ব কিনা, হ্যাঁ এগুলো
নিয়ে ওনাদের মানে একেবারে ঘুম হারাম হয়ে গেছে। ওই বিভিন্ন রেফারেন্স দিচ্ছে, কে কি বলল, কে কোথায়। বিষয় তো সেটা না, প্রত্যেকটা কেস হচ্ছে ইউনিক। এখানে যে আপনার কেসটা আপনি যদি পলিটিক্যাল অ্যাসাইলাম অ্যাপ্লাই করেন, এটার সাথে আমি যদি করি, আপনার সাথে আমার একটা ডিফারেন্স থাকবে বেসিক। আমার আর আপনার কেসটা কি একেবারে সেম হবে? সবগুলো কেস কি আমাদের সেম? জীবনে কোনোদিনও না। দুটো মামলা কখনো সেম হয় না, সিমিলার হয়, সিমিলার। যাই হোক, এইটা বলে ইরানে আসি। দেখেন, ইরানের আগে তাহলে একটু ভেনেজুয়েলা তো আসতে হবে। জি। ভেনেজুয়েলার যে অবস্থাটা আমরা দেখলাম, যে এটা তো ভাই ললেসনেস বলে, এটা তো একটা দেশের, প্রত্যেকটা দেশের স্বাধীনতা, হ্যাঁ, ভৌমত্ব, এটা তো হতে পারে না যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার। আমরা তো ভাই চাই না, আমরা তো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এখন আনস্টেবল কেউ করতে চাক, আন্তর্জাতিক বিশ্বে পরাশক্তি হতে পারে তারা, কিন্তু আমরা চাই শান্তিতে সমস্ত দেশ মিলে মিশে আমরা বসবাস করি। ইরানকে নিয়ে, ইরানের আগে আপনার মনে আছে ইরাকে আমরা কি দেখেছিলাম, সিরিয়ায় আমরা কি দেখলাম, লিবিয়ায় আমরা কি দেখেছিলাম, 9/11-এর পর ইসলাম ফোবিয়া নিয়ে আমরা কি দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে ইরানের উপর কোন রকম আক্রমণ, ইরানের উপর এই যে বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি, আঞ্চলিক যে রাজনীতি আছে সেই এলাকার, আমরা মনে করি যে এটা যার দেশ, এটা আর একটা বাইরের কোনো শক্তি সেখানে ইন্টারভেন করবে, বাইরের কোনো শক্তি সেখানে আপনার একেবারে ওলট পালট করে দিবে, এইটাকে আমরা মনে করি না এই সময়ে, এই শতাব্দীতে এসে, যে এটা খুব ভালো কোনো উদাহরণ না। আমরা চাই যে পিসফুলি থাকুক পৃথিবীর আমাদের যেই মানুষ, আমরা যারা মানব জাতি, মানব গোষ্ঠী আছি, এমনি আমাদের অনেক কষ্ট, এমনি আমাদের এক একটা দেশের এক এক রকম, আমাদের অনেক রকম অসুবিধা সুবিধা সবকিছু মিলেই আমরা থাকি আলহামদুলিল্লাহ। কিন্তু তার মানে এটা না ভাই, একটা দেশ আরেকটা দেশে গিয়ে একটা ছল চাতুরি করে তেল নিব না কি নিব, এগুলো মানুষ বুঝে সব, কাজেই ওইটার দরকার নেই। অনেক অনেক ধন্যবাদ। সময়ে ঠিক ঠিক টিক টিক করা ঘড়িটা ঠিক ঠিক ভাবে বলে দিচ্ছে যে আসলে সময় শেষ। আমরাও প্রিয় দর্শক যুদ্ধ চাই না, শান্তি চাই এবং এই বাংলাদেশটাকেও গড়তে চাই। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, দুজনকেই। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করব। যাওয়ার আগে একটি কথাই, তা হচ্ছে যে এ দেশটা আমাদের সবার, তাই অবশ্যই দেশের স্বার্থেই সবার আগে। আসুন আগামীতে আপনাদের ভোটের মাধ্যমে কল্যাণমূলক দেশ হিসাবে গড়ে উঠুক বাংলাদেশ, আর সেক্ষেত্রে যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।